গড ইজ ডেড। ফিলোসফির ইতিহাসে আগে কোনোদিন এমন কন্ট্রোভার্সিয়াল কথা শুনেছেন কিনা জানি না। আসলে এরকম স্টেটমেন্টগুলোর ওয়ার্ড একরকম বোঝায় আর মিনিংগুলো অন্যরকম বোঝায়। আজকে আমার প্রিয় এরকম 5টা কন্ট্রোভার্সিয়াল কথা নিয়ে আলোচনা করব, যে স্টেটমেন্টগুলো যখন দেওয়া হয়েছে ঠিক সেই সময় পুরো দুনিয়া জুড়ে আলাদা একটা বিতর্ক সৃষ্টি করেছে এবং আলাদা এক ধরনের ভাইব আর ঝড় তুলেছে। সালটা 1882। তখন ইউরোপে যে যুগ চলতেছিল তাকে বলা যায় আত্মবিশ্বাসী বিজ্ঞানের যুগ, পদার্থবিদ্যা আর রসায়নের স্বর্ণযুগ। বাষ্প, ইস্পাত, বিদ্যুৎ, টেলিগ্রাফ, ট্রেন এগুলো আবিষ্কার হয়েছে। মানুষ এখন নিজের হাতে পৃথিবীকে বদলাতে পারতেছে। এমন এক সময় এসে নিচ্ছে এসে বলে বেড়াচ্ছে গড ইজ ডেড অ্যান্ড উই হ্যাভ কিল হিম। কিন্তু নিচ্ছে যে তার কথার মধ্যে কি গোপন অর্থ রেখেছে সেটা কেউ বুঝতে পারেনি। তিনি আসলে গড ইজ ডেড দ্বারা এটা বোঝাননি যে ঈশ্বর মিলিত হয়ে গেছে। তিনি আসলে বোঝাতে চেয়েছেন যে এনলাইটেনমেন্ট বা বিজ্ঞানের যুগে মানুষ যখন সবকিছুর লজিক বা সায়েন্টিফিক ব্যাখ্যা খুঁজছে, তখন সমাজের মোরাল ফাউন্ডেশন বা নৈতিকতার ভিত্তি হিসেবে ঈশ্বর বা ধর্মের প্রভাব কমে যাচ্ছে। অ্যান্ড উই হ্যাভ কিলড হিম। এবং এই ঈশ্বরের মেরে ফেলার পিছনে আমরাই দায়ী, আমরাই তাকে মেরে ফেলেছি। সহজ কথায়, বিজ্ঞান আসার পূর্বে মানুষ ধর্মে বেশি বিশ্বাস করতেন এবং সবকিছুর অর্থ ব্যাখ্যা ধর্মগুলো থেকে নিতেন। এভাবে তারা এতকাল ধরে ঈশ্বরকে জীবিত রেখেছিলেন। কিন্তু যখন বিজ্ঞান এসে পুরো ধর্মের অর্থ ও সৃষ্টিকর্তার প্রতি মানুষের বিশ্বাসকে মেরে ফেলল, তখন আসলে এই বিজ্ঞান ঈশ্বরকেও মেরে ফেলল। কারণ এখন আর মানুষ ধর্ম বা ঈশ্বরকে বিশ্বাস করতে চায় না। এবার বলবো কার্ল মার্কসের স্টেটমেন্ট। কার্ল মার্কস আর নিটশে সমসাময়িক যুগের দুইজন দার্শনিক, আর দুজনের বাড়ি জার্মানিতে, এবং ধর্ম বিষয়ের দুজনেরই দৃষ্টিভঙ্গি প্রায় একই রকম। জার্মান বা ইউরোপ জুড়ে এখন আর মানুষ ধর্মের সাথে অসঙ্গতিপূর্ণ কথা বলতে ভয় পায় না। ঠিক সেই সময় কার্ল মার্কস বলতেছেন, রিলিজিয়ন ইজ দ্য ওপিয়াম অব দ্য পিপল। যদিও ধর্মের যে প্রভাব সেটা অনেকটা দুর্বল হয়ে গেলেও ধর্মের বিরুদ্ধে এমন একটা বড় কথা বলার সুযোগ তখন ছিল না। ঠিক তখন যখন তারা মার্কসের কথার মিনিংলেস অর্থ বুঝল, তখন তাকে জার্মান থেকে বের করে দেয়। আসলে এখানে মার্কস মানুষের যেটা বোঝানোর চেষ্টা করেছেন সেটা বুঝতে হলে আপনাকে আরও উপর থেকে বুঝতে হবে। রিলিজিয়ন ইজ দ্য সাই অফ দ্য অপারেট ক্রিয়েচার, দ্য হার্ট অফ হার্টলেস ওয়ার্ড অ্যান্ড দ্য সোল অফ সোললেস কন্ডিশন। ইট ইজ দ্য ওপিয়াম অফ দ্য পিপল। কার্ল মার্কস এখানে বলতে চাচ্ছেন যে ধর্ম হলো নিপীড়িত প্রাণীর দীর্ঘশ্বাস, দ্য হার্ট অফ হার্টলেস ওয়ার্ড অ্যান্ড দ্য সোল অফ সোললেস কন্ডিশন। ধর্ম হলো আত্মাহীন, হৃদয়হীন, যারা কষ্টের মধ্যে নিমজ্জিত রয়েছে, তাদের জন্য একটা উদ্দেশ্য, একটা মিনিং, একটা অর্থ। কিন্তু পরের লাইনে তিনি বলতেছেন ইট ইজ দ্য ওপিয়াম অফ দ্য পিপল। এটা মানুষদের জন্য এক ধরনের আফিম বা পেন কিলার ঔষধ। এখানে ওপিয়াম শব্দ নিয়ে অনেকেই ভুল ব্যাখ্যা দেয়। মূলত সেই সময় ওপিয়াম শব্দ নিয়েই মিনিংলেস অর্থ করা হতো। ওপিয়াম হলো সেই সময়ে এক ধরনের পেন কিলার ঔষধ, যেটা মানুষ কোনো ব্যথার কারণে খেত। তাই কার্ল মার্কস এখানে মূলত বোঝাতে চাচ্ছেন যে তারা আত্মাহীন, হৃদয়হীন এসব মানুষ যখন শ্রম দিয়ে কষ্ট করে এত অসুখের জীবনযাপন করে, তখন তারা যে কষ্টটা পায় সেটা লাঘব করার জন্য মূলত ধর্মকে পেন কিলার ঔষধের মতন ব্যবহার করে থাকে। আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম এক্সিস্ট। রেনে ডেকার্টকে বলা হয় ফাদার অফ মডার্ন ফিলসফি। তিনি এত বড় দার্শনিক, গবেষণা করতে করতে তার জীবনের এক সময় এসে তিনি তার নিজের অস্তিত্ব সম্পর্কেও সন্দেহ করলেন, কিন্তু পরবর্তীতে তার এই নিজস্ব স্টেটমেন্ট দ্বারা ভুল সংশোধন করেন। তিনি বলেন আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম এক্সিস্ট। একটু ভাবুন তো, দ্য ম্যাট্রিক্স মুভির মতো কেউ যদি আপনাকে একটা ফেক দুনিয়া দেখায়, আপনি কিভাবে প্রমাণ করবেন যে আপনি আসলেই আছেন? ডেকার্ট ঠিক এই কাজটাই করেছিলেন। তিনি সবকিছুকে সন্দেহ করতে শুরু করেছিলেন। তার লেখার কলম, টেবিল, বই, এমনকি তার নিজস্ব শরীর, চারপাশের মানুষ, পৃথিবীর সব কিছু। তিনি ভাবলেন কোনো শক্তি তাকে
হ্যালুসিনেট করাচ্ছে। কিন্তু সব সন্দেহ করার পর তিনি একটা জায়গায় এসে আটকে গেলেন। তিনি রিয়ালাইজ করলেন, আমি যে সব কিছুর সন্দেহ করছি, আমি যে চিন্তা করতে পারতেছি, তার মানে আমি তো আছি। আমি না থাকলে চিন্তার কাজটা করতেছে কে? এভাবে রেনে ডেকার্ট তার ভুল সংশোধন করেন। আমরা আবার নিটশের কাছে আসলাম। নিটশে বলতেছেন, দেয়ার আর নো ফ্যাক্ট, ওনলি ইন্টারপ্রিটেশন। দুনিয়ায় কোনো পরম সত্য বা ফ্যাক্ট নেই, সবই শুধু দৃষ্টিভঙ্গি। তার মানে পৃথিবীতে এমন কিছু নাই যেটা 100% সত্য। তাহলে সূর্য যে পূর্ব দিকে ওঠে সেটাও কি সত্য না? নিটশে এখানে একটা ডিপ কথা বলতেছেন। তার মতে আমরা আসলে কখনোই পৃথিবীর কোনো বিষয়কে 100% নিউট্রালভাবে দেখতে পারি না। আমরা সব কিছু দেখি আমাদের নিজস্ব বায়োলজি, কালচার, মুড এবং স্বার্থের চশমা দিয়ে। আপনি যেটাকে সত্য বলতেছেন সেটা হয়তো অন্যর কাছে মিথ্যা হতে পারে, আবার অন্যর কাছে যেটা মিথ্যা সেটা হয়তো আপনার কাছে সত্য হতে পারে। এভাবে যে যার মতো সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে। সুতরাং 100% সত্য বা পরম সত্য বলতে পৃথিবীতে আসলে কিছু নেই। If only it were as easy to banish hunger by rubbing my belly as it is to masturbate. নাম ডায়োজেনিস। তার মতে মানুষকে সমাজের কৃত্রিম নিয়ম, লজ্জা, শরম, বিলাসিতা ও ভণ্ডামি ত্যাগ করে প্রকৃতির নিয়ম অনুযায়ী জীবনযাপন করা উচিত। এই জন্য তিনি বলতেছেন, ইফ ওনলি ইট ওয়ার অ্যাজ ইজি টু ব্যানিশ হ্যাঙ্গার বাই রাবিং মাই বেলি অ্যাজ ইট ইজ টু মাস্টারবেট। তার মানে হলো, আহা, যদি পেট ঘষে ক্ষুধাও তেমনই নিবারণ করা যেত যেমনটা সহজে মাস্টারবেশন করে করা যায়। তিনি এই বিশ্বাসের কারণে এমন কিছু কাজ করতেন যেটা অশোভন ও বিতর্কিত। ঐতিহাসিক সূত্র অনুযায়ী জানা যায় তিনি প্রকাশ্যভাবে পাবলিক প্লেসে মাস্টারবেশন করতেন। এটা মূলত তৎকালীন সমাজকে চ্যালেঞ্জ করে করতেন, যাতে মানুষ এ থেকে শিক্ষা নিয়ে সমাজ ভয়, লোকভয় এসব থেকে মুক্তি পেতে পারে। কিন্তু এটা ছিল তার ব্যক্তিগত দর্শন। এই 5টা ফিলোসফিক্যাল স্টেটমেন্ট এর মধ্যে কোন স্টেটমেন্টটা আপনার কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং এরকম ফিলোসফিক্যাল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ডাজ গড এক্সিস্ট এই শিরোনামের এই ভিডিওটি আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। ধন্যবাদ।